নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। আজ আবার আপনাদের এই অনুষ্ঠানে এলাম, নিবিড়ের বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ শ্রেয়নকে, প্রতিদিনই এরকম একটি বিষয় নিয়ে আয়োজন করছে এবং চোখ খুলে দেওয়ার মতন অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানের আজকেরও বিষয় হচ্ছে, যেমন দেখছি আর এই চারপাশে যা দেখছি তারই একটা বিশেষ বিষয়। আজ জনপ্রিয় শিল্পী কেকের মৃত্যুকে ঘিরে বেশ কিছু উঠে আসা প্রশ্ন, এবং আমরা কি দেখছি এই মৃত্যুর মধ্যে থেকে। মূলত এই মৃত্যু কিন্তু আমাদেরকে হতবাক করে ভাবতে বাধ্য করছে। নজরুল মঞ্চে হাঁসফাঁসানি গরমে বা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে গায়ককে গাইতে হয়েছে বলে শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং সেই অসুস্থ হয়ে তার কাছে কাল মরণ ডেকে নিয়ে আসে। এরকম নেটিজেনদের বক্তব্য কিন্তু ময়না তদন্তে স্থান পায়নি। তাই নেটিজেনরা আগ বাড়িয়ে যা বলেছেন সেটার কোনো চিকিৎসা স্বাস্থ্য মতে গ্রহণযোগ্য বার্তা নয়, বরং এ ধরনের আগ বাড়িয়ে কথা বলে বাংলার মানুষের অপমান বাংলার মানুষই করেছে। বাংলার ছেলেমেয়েরা যারা এই নেটিজেন হিসেবে তারা নানা রকম মন্তব্য করেছে, কে মঞ্চে ঘাম মুছতে দেখে, আলো বন্ধ করবার জন্যে অনুরোধ করতে দেখে, তাদের এটাও জানা উচিত যে মঞ্চে যে ধরনের লাইট থাকে, সমস্ত শিল্পীরা সেই লাইটে ঘামেন। তারা চপচপিয়ে ঘেমে যায় বলে বিশেষ করে তারা জামা টাপড় নিয়েও যায়, নতুন করে গেঞ্জি নিয়ে যায়। এটা আজকের ঘটনা না। সতীনাথ মুখোপাধ্যায় বহুকাল আগে গান গাইতেন, বসে বসে গাইতেন, তারা রক শিল্পী ছিলেন না। সতীনাথ মুখোপাধ্যায়কে আমি জানি, তিনি 10 থেকে 12টা গেঞ্জি নিয়ে গান গাইতে যেতেন। দ্বিজেন মুখোপাধ্যায় তাই। তার কারণ এনারা খুব ঘামতেন, আর মঞ্চে প্রচুর আলো থাকে, আর এই আলো গায়কদের বিশেষ করে ঘামায়। কারণ গান একটা এমন একটা শারীরিক এক্সারসাইজও বলা যেতে পারে, ডাক্তারি পরিবেশায় যাকে বলে। ডাক্তাররা যে এই নাচ গান ইত্যাদি, তারপরে বেশ কিছু ধরনের ক্রিয়া আছে যেগুলোকে বলে নাচ গান সাঁতার, এগুলো করলে ক্যাটেকোলামাইন গোত্রের একটা অ্যাড্রিনালিন হরমোন বেরোতে থাকে। তাতে এই ক্ষরণ বাড়লে প্রবল হার্ট রেট বেড়ে যায়। তখন কিন্তু ঘাম হওয়াটা স্বাভাবিক। তাই তার জন্যে নজরুল মঞ্চকে কাঠগড়ায় দাঁড় করানো, মানে তার মৃত্যুর জন্য নজরুল মঞ্চে প্রচুর অসঙ্গতি ছিল। 2000 লোকের, 2500 3000 লোকের ম্যাক্সিমাম, যেখানে 2600 সামথিং যেখানে অফিসিয়াল সিট, সেখানে 7000 কাছাকাছি, 4 থেকে 7000। পুলিশ বলেছে 4000, ওয়াকিবহাল সূত্রে খবর 7000 হতে পারে। যাই হোক, প্রবল একটা উচ্ছৃঙ্খলতা সেখানে। কেকে ঢোকার পর শুরু হয়, পাঁচিল টোকে, লোকজন ঢোকে, পুলিশ ব্যর্থ হয়। পুলিশ বলেছে আমরা কি ছাত্রদের উপরে লাঠি চালাবো? দরজা ভেঙে মেরে 7খানা গেটের মধ্যে 5খানা গেট খুলে দিতে হয়, এসি বন্ধ করে দিতে হয়। এসব ঠিক, কিন্তু এগুলোকে কিন্তু মৃত্যুর কারণ হিসেবে বলা ঠিক না। কারণ মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট যা বলছে, সে রিপোর্ট বলছে হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহের অভাব ছিল। আমরা নেটিজেনের বক্তব্য দেখে শুনে আর আবেগে আপ্লুত হয়ে তো আর মৃত্যুর কারণ খুঁজব না। কে কি বলেছে, কে কি নেটে লিখেছে। কেকে একটা সেন্সেশন। কেকের মৃত্যুর পর বহু ছেলে মেয়ে সেই রাতে ঘুমাতে পারেনি। কেকের মৃত্যুর পর যে কেউ যা খুশি বলতেই পারে তার আবেগে, তার শোকে, কিন্তু সেটা গ্রহণযোগ্য কি করা উচিত, গ্রহণযোগ্য হিসেবে ভেবে নেওয়া উচিত। হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহের অভাব ছিল। ধমনীর দেওয়ালগুলো ছিল অস্বাভাবিক শক্ত এবং সংকুচিত। দেখুন, হার্টের ধমনী কিন্তু একদিনে ছোট হয়ে যায় না।
এটা কিন্তু দীর্ঘ একটা চিকিৎসার প্রয়োজন হয়। শিল্পী নিজে অসুস্থ বোধ করেছেন অনুষ্ঠানের আগের দিনই। তার স্ত্রী জ্যোতিকে তিনি ফোন করে জানিয়েছেন তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, দু হাতে ব্যথা হয়েছে এবং তার বুকের নিচের দিকটা ব্যথা হয়েছে। প্রথম প্রশ্ন তার ব্যক্তিগত সচিব, যার দিকে প্রথমেই আঙুল তোলা উচিত, তার ম্যানেজার। তিনি বলছেন তার কোনো রকম অসুবিধা, কোনো অস্বস্তি হোটেলে থাকাকালীন তিনি দেখেননি বা জানেননি। তাহলে কে কে কি তাকে কিছু জানাননি? না, সমস্ত কিছু চেপে গেছিলেন কে কে নিজে এই অনুষ্ঠানটি করবার জন্য। একটা অনুষ্ঠান করলে কে কে কত টাকা পেতে পারেন? এখন অরিজিৎ সিং পায় 1.5 কোটি টাকা। কেকের মতন শিল্পীরা মিনিমাম 50 লক্ষ থেকে 75 লক্ষ টাকা পাবেন। এখন তিনি লাইমলাইটের অরিজিতের থেকে একটু পিছিয়ে আছেন। শ্রেয়া ঘোষাল 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যেই নেন। তো এই যাদের রেট, এতগুলো টাকা নেওয়ার পর তারা অনুষ্ঠান না করে চলে আসবেন, এটাকে ভাবা যায়? আমার মান্নাদের একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, সে আমার ছোট বোন। মার স্নেহ কাকে বলে জানি না, সে বিখ্যাত গানের প্রথম লাইন। একদিন তার বুকে খুব ব্যথা এসেছিল, তারপরেও তাকে গাইতে হয়েছিল, সেই গানই ছিল তার শেষ গান। এই লাইনগুলো ছিল লেখা ওই গানের মধ্যে একটি একটি করে। মান্নাদি কিন্তু সেই আমলের, সেই আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগের গাওয়া এই গানে বলে গেছেন যে তার সেই ছোট বোন গাইতে গিয়ে বুকের যন্ত্রণাকে উপেক্ষা করে গান গেয়ে, শেষ গান গেয়ে শেষ পর্যন্ত চিরতরে ঘুমিয়ে পড়লেন ঘুমের দেশে। শিল্পীদের এটা স্বভাব, তারা গানেই মৃত্যুবরণ করেন, তবু গান ছেড়ে আসতে পারেন না। সতীনাথ মুখোপাধ্যায় দরদর করে ঘামতেন, 10-12টা করে গেঞ্জি নিয়ে যেতেন, তবুও কিন্তু গান গাইতে হবে। এদের না গান গাইবার মতন শারীরিক শক্তি বা ফিটনেস আছে কি না সেটাও টেস্ট করে গান গাইতে যাওয়া উচিত ছিল। এখনকার ছেলে মেয়ে যারা গান করেন তারা কিন্তু অনেকটাই রক এবং প্রচণ্ড শারীরিক। সেদিন কিন্তু রূপম বলেই ফেললেন যে নজরুল মঞ্চে তারও কিন্তু খুব কষ্ট হচ্ছিল প্রচণ্ড গান করবার সময় গরমে। এসিতে এই গরমটা কাটে না, যদিও এসি না চালাবার জন্য কিন্তু আমরা কখনোই বলবো না যে এটা খুব ঠিক কাজ হয়েছিল বা তাকে আড়াল করার জন্য এই কথাগুলো বলছি আমি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে এসিটা কিন্তু একটা কারণ বটে, কিন্তু তার মৃত্যুর কারণ নয়। তার মৃত্যুর কারণ ছিল তার শারীরিক অসুস্থতা, যেটা আগের দিন থেকেই তিনি অনুভব করছিলেন গান গেয়ে আসবার পর। তার কারণ আগের দিনও তার একটা অনুষ্ঠান হয়ে গেছিল এবং সেই অনুষ্ঠানটা ঠিকঠাক করবার পর সন্ধ্যেবেলা হোটেলে আসবার পর থেকে, তারপরে মানে গানের পর, সন্ধ্যেবেলা না, গান হয়ে যাওয়ার পর থেকে কিন্তু তার কষ্ট হয়েছে এবং তিনি কিন্তু সেটা আগের দিনই তার স্ত্রীকে জানিয়েছেন। কিন্তু তিনি ডাক্তার দেখাননি। সকালবেলা থেকে তিনি 6:45 যখন মঞ্চে ঢোকেন, তার ততক্ষণে যথেষ্ট সময় ছিল তার একবার চেক করে নেওয়ার, তিনি করেননি। এবং তার এক্ষেত্রে ম্যানেজারের সবচেয়ে বড় দায়। মঞ্চে অনুষ্ঠান করবার সময় যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে বা আগে যাওয়ার এবং চলার পথে বা তাকে নিয়ে যাওয়ার পথে তাহলে দায় থাকে যারা প্রযোজক বা যারা তার সংগঠক, তারাও। সেক্ষেত্রে কিন্তু সেই রকম দায়ে কিছু দেখা যায়নি, যদিও তারা বলছেন। এক্ষেত্রে আবার প্রশ্ন ওঠে কাউন্টার চেকিংয়ে, ম্যানেজার আবার বলছেন যে মঞ্চে কোনো প্রবলেম ছিল না, কিন্তু গাড়ি যতই এগিয়েছে ততই কিন্তু তিনি শীতার্ত বোধ করেছেন এবং এসিটা বন্ধ করে দিতে হয়েছে। মাথায় রাখুন পয়েন্ট, গাড়ির মধ্যে প্রবল তার হার্ট রেট বেড়ে যায় কিন্তু মনে হয়েছে, তার জন্য তার গাড়ির এসি বন্ধ করে দিতে হয়। যারা বলছেন যে নজরুল মঞ্চে এসি বন্ধ হয়ে যাওয়ার জন্য তিনি অসুস্থ হয়েছেন, তারা জেনে রাখুন যে এসি গাড়িতে ওঠার পর তিনি কে নিজেই বন্ধ করে দিতে বলেন। তিনি আর এসি নিতে পারছিলেন না, তখন হাতে পায়ে তার ক্র্যাম্প ধরতে শুরু করে।
মাথায় রাখুন যে যখন নজরুল মঞ্চে ভেতরে তিনি ব্যাক স্টেজে গিয়ে ওয়েট করছিলেন আবার গান করার জন্য, ফিরে এসে তখন কিন্তু তার ওই ক্র্যাম্পিংটা শুরু হয়ে যায়। আসলে তার ভেতরে রক্ত সরবরাহ হার্টে যাচ্ছিল না বলে গান গাইবার সময় হার্টকে এক্সট্রা কাজ করতে হচ্ছিল, তখন এক্সট্রা রক্ত চাইছিল। সেই রক্তটা এমনি সরবরাহ যা নর্মালি হয় না, তার কিন্তু সেই রক্তটাই যাচ্ছিল না বলে সেখানে একটা তার সমস্ত শরীরে রক্ত সরবরাহ সঞ্চরণ কমে যাচ্ছিল বলে তিনি তখন একটু কখনো কোনো ঘামছেন, কখনো কখনো আবার শীতার্থ বোধ করছেন, কখনো কখনো একটু হাঁপসাপছেন। এগুলোর সঙ্গে কিন্তু বাইরের পরিবেশ, হ্যাঁ হয়তো পুরো 100% ঘটনা, 100-র মধ্যে হয়তো 10 বা 20 বা 30 একটা ভাবনা যেতে পারে, কিন্তু মূল 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 কারণ কিন্তু এটা নয়। যার জন্য তাকে যখন আবার এসিতে নিয়ে যাওয়া হলো গাড়িতে করে, তখন কিন্তু গাড়ির মধ্যে এসি বন্ধ করে দিচ্ছেন। তার নিজের যে ম্যানেজার তিনি রিপোর্ট দিচ্ছেন, রিতেশ ভাট, তিনি রিপোর্টে বলছেন পরের দিন, এবং স্থানীয় যে সংগঠক বিজিত দে, দুজনের রিপোর্টটি পাশাপাশি রেখে মেলানো গেছে, লালবাজার মিলিয়েছে। পুলিশের পক্ষ থেকেও জানা গেছে যেটা সত্যি, গাড়ির এসি বন্ধ করে দিতে হয় এবং হাতে পায়ে শিল্পীর ক্র্যাম্প বাঁধে কেকের। এবং তারপরেও হোটেলে ফিরে নিয়ে যাওয়ার পর তিনি অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবি তুলতে থাকেন। দেখুন, আরেকটা কথা বলছি, যখন নজরুল মঞ্চে আমরা দেখছি তিনি ঘামছেন, তখনও কিন্তু তার গানের মধ্যে তিনি ফ্লাইং কিস দিচ্ছেন, বিভিন্ন মোবাইলের সামনে এসে পোজ দিচ্ছেন, তিনি কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে ঘুরছেন। তিনি কিন্তু সেই অর্থে ভেতর থেকে কষ্টের, অসহ্য গরমের কষ্টে গাইতে পারছেন না, তাই তার ভেতরে কোলাপস হয়ে গেছে তা নয়, তার ভেতর থেকে রক্ত প্রবাহিত না হওয়ায় কোলাপস হয়ে গেছে, যেটা ময়নাতদন্তে বলছে। এবং যার জন্য তিনি হোটেলে যখন পুরোপুরি, আপনি জানেন বিলাসবহুল যে হোটেলে তিনি ছিলেন তার টোটালটা সেন্ট্রাল এসি, সেখানে ঢোকার পরেও তিনি যখন সেলফি দিচ্ছেন, তার শরীর তখন সেলফি চাইছে, সেলফি দিচ্ছে, ব্রেন কাজ করছে, তারপরে তিনি কিন্তু ঘরের মধ্যে ঢোকার পর তিনি আবার কোলাপস করলেন। তার মানে এই কোলাপসটা তার বাইরের পরিবেশের জন্য না, যে বাইরে গরম হচ্ছিল তাই পড়ে গেছিল, বা কাজ করতে পারছিল না, গান করতে পারছিল না, বা বাইরের গরমে গান করতে হচ্ছিল বলে ভেতর থেকে তার কোলাপস হয়ে আসছে, তা নয়। যখন তিনি বাইরে গরম নেই, যখন টোটাল সেন্ট্রাল এসিতে তিনি তার নিজের হোটেলে, তখনও কিন্তু তার শরীরে কোথাও কোনো সমস্যা নেই, হঠাৎ তিনি পড়ে গেলেন এবং পড়ে গিয়ে তার বাঁ কপালের উপরে আঘাত এলো। সেটাও কিন্তু তার এমন আঘাত এসেছে যে খুলির ভিতরে পর্যন্ত তার দাগ এসে গেছিল, এতটা জোর তিনি ডাকাতের মধ্যে নিয়ন্ত্রণ ছিল না। এগুলো কখন হয়? সাডেন হার্ট অ্যাটাক হলে হয়। সাডেন হার্ট অ্যাটাক কখন হয়? কোলাপস পুরোপুরি হয়ে গেলে হয়। এবং সাডেন হার্ট অ্যাটাক কখন কার হয় তার কেউ বলতে পারে না। কে কিন্তু আপনারা জেনে রাখুন, মদ খেতেন না, কে একটা সিগারেটও খেতেন না, কে কোনোদিন পার্টি করতেন না, মধ্যরাতে বেশি জাগতেন না, কে কিন্তু অত্যন্ত যাকে বলে ফিজিক্যাল ফিটনেস, একটা ফিটনেস ফ্রেক বলে তাকে ডাকা হতো মুম্বাই শিল্পী সমাজে। অর্থাৎ তিনি খুব, দেখবেন তার পেটে চর্বিও বেশি ছিল না, একদম সুঠাম চেহারা, তিনি খেতেন খুব নিয়মিত, একদম পারিবারিক মানুষ ছিলেন, হইচই করে জীবনযাত্রার মধ্যে উদ্দামতা এনে লাইফস্টাইল তার যে খুব খারাপ ছিল তা নয়। এরম একটা মানুষ, প্রীতম তো বলছেন যে এরম একটা মানুষ কি করে মারা গেলেন, এটাই কিন্তু আমাদের অবাক করছে। এইখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। শিক্ষাটা এই যে আজকে আমিও হতে পারি, কালকে আপনিও হতে পারেন। তখন নজরুল মঞ্চ লাগবে না, তখন কিছুই লাগবে না, আপনি বাড়িতে এসি চালিয়ে অবস্থাতেও হতে পারেন। কখন? যদি আপনার উপসর্গ এরকম দেখা দেয়, সাডেন কার্ডিয়াক ডেথের, একটু ব্যাপারটা বিজ্ঞানের দৃষ্টি থেকে দেখুন। সাডেন কার্ডিয়াক ডেথ কি করে হতে পারে? হৃদশল্য চিকিৎসক সত্যজিৎ বসু বলছেন, যে কারোর হতে পারে, যখন খুশি হতে পারে, যে কোনো কারণ লাগে না। অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণ যদি যাদের হয়, বিশেষত নাচ গান আবৃত্তি, এই ধরনের শারীরিক এক্সারশনের মধ্যে যারা কোনো পারফর্ম করে দীর্ঘক্ষণ ধরে, তাদের কিন্তু সেটা তখন রেটটা বেড়ে যায়। আর অস্বাভাবিক আর্দ্রতা যেটা হলের মধ্যে ছিল, সেটাতে হার্ট অ্যাটাক হয় না তা নয়, কিন্তু এই সাডেন যে কার্ডিয়াক ডেথ, যে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে,
তার জন্যে কিন্তু আর্দ্রতাটা এক বিশেষ বড় কোনো কারণ নয়, বরং হৃৎপেশি দুর্বল হয়ে যায় যখন, তখন এগুলো হয়। সিপিআর করা দরকার ছিল। এটা যদি হয়ও তখন কিন্তু মানুষ বাঁচে। অ্যাওয়ারনেস দরকার ছিল। চারপাশের যে মানুষগুলো ছিল তারা যদি গোল্ডেন আওয়ার বলে ডাক্তারদের ভাষায়, অর্থাৎ এইগুলো কিন্তু একটা সিগন্যাল দেয়। আগের দিন রাত্রিবেলার থেকে সিগন্যাল দিচ্ছে তার শরীরে, আর তিনি ওষুধ খাচ্ছিলেন কে তখন গ্যাসের। তিনি ভাবছেন গ্যাস হয়েছে, তাই তার শরীরটা এরকম হাত পা, বুকের মধ্যে একটু ব্যথা হচ্ছে, তার হাত দুটো ব্যথা হচ্ছে। ডাক্তারকে যদি তিনি তখন চিকিৎসার কাছে যেতেন, তার সঙ্গে সঙ্গে যদি একটা ইসিজি হতো বা একটা সিপিআর হতো, শেষ পর্যন্ত যদি বিপদ এড়ানো সম্ভব হতো। ডাক্তারদের বক্তব্য সবচাইতে বড় ত্রুটিটা একটা জায়গাতে হয়েছে। উনি যখন অসুস্থ হয়ে পড়ছেন 8:45-এ, 9:10 হোটেলে গিয়ে পৌঁছচ্ছেন, 25টা মিনিট ধরে তিনি চারটে হাসপাতালের উপর দিয়ে গেছেন। তখনও যদি কে নিজেও বলতেন যে আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, বা তার পাশে যে রিতেশ ভাট, তার যে ব্যক্তিগত ম্যানেজার, তিনিও মনে করতেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার, গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলে কিন্তু তাকে হয়তো বাঁচানো যেত। নিয়তির মার দুনিয়ার বার, তো বলা যায় না। এই ব্যাপারটাকে নিয়ে শেষ পর্যন্ত কলকাতার কাগজ এবং নেটিজেনরা যেভাবে মিসম্যানেজমেন্ট অব নজরুল মঞ্চ, এবং তার জন্য বিজেপি রাস্তায় নেমে পড়লো, এসএফআই রাস্তায় নেমে পড়লো, এবং এটাকে ওটা ইস্যু করার চেষ্টা করলো। আমার না দেখে মনে হচ্ছে কি বলুন তো, বাঙালি না নিজের গালে কালি মাখাতে খুব ভালোবাসে। কোথাও কেউ বলতে পারবে না। রাশিয়াতে গিয়ে রাত্রিবেলা ডিনার খাওয়ার পর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মারা গেছিলেন মাঝরাতে, কেউ রাশিয়াকে দায়ী করে না তার জন্য আজও পর্যন্ত, ভারত সরকারও করেনি। কিন্তু এখানে এমন করে হিউজ অ্যান্ড ক্রাইস তৈরি হয়ে যাচ্ছে, হইচই তৈরি হচ্ছে, যেন সমস্তটাই মানে খুনি একটা মঞ্চ, যে বা আয়োজক, এই গুরুদাস কলেজের আয়োজনের ব্যর্থতাতেই শিল্পী মারা গেল। দে হ্যাভ মার্ডার্ড ইট, দে হ্যাড কিল্ড ইট, এইরকম সব ভাষায় লিখে দিয়েছে। এগুলো এই আবেগ কাকে, কোন সত্যকে তুলে ধরে? একটু ভাবুন আপনারা, যা আবেগে আমিও কিন্তু কেকের অসম্ভব ভক্ত। কেকের প্রতিটা গান আমি প্রতিদিন প্রায় দিনই শুনি। আমি সমস্ত কাজের শেষে কেকের গান না শুনে ঘুমোতে যাই না। সেই রাত্রিবেলা সারা রাত্রিবেলা আমি কেকের জন্য রাত জেগেছিলাম শোকে। কিন্তু এটা মানতে পারছি না যে কেকে মৃত্যুর জন্য নজরুল মঞ্চ দায়ী। কেকের মৃত্যুর জন্য দায়ী তার শারীরিক অসুস্থতা। যেটা সত্য সেটা বলতে হবে, ময়নাতদন্ত রিপোর্ট তাই দেখিয়েছে। অন্তত এভাবে নিজেদের গালে কালি মাখাবেন না। এরপর বাংলায় শিল্পীরা আসবে না, যেমন শিল্প আসে না, এরপর শিল্পীরাও আসবে না। এসব শুনলে যে সত্যি সত্যি ওখানে গান গাইতে গেলে মরেই যেতে হবে হয়তো। এসব করে কি হয়? একজন যেমন আমার অত্যন্ত প্রিয় গায়ক রূপঙ্কর, যার গান আমিও গুনগুন করে গাই, সেই মানুষটা শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটালেন, কেকের সঙ্গে নিজেকে তুলনা করলেন, অন্যদের তুলনা করলেন, আমরা বাঙালি বলে একটা ইস্যু তোলার চেষ্টা করলেন, কেন গান আমাদের পয়সা দিয়ে লোকে বেশি শোনে না এই প্রশ্ন করলেন। লাস্টে সবাইকে বললেন হে বাঙালি হও। আমি উড়িষ্যায় বসে আছি, উড়িয়ারা উড়িষ্যায় বসে উড়িয়া গায়কদের গান শোনে, পাঞ্জাবিরা পাঞ্জাবিদের গান শোনে, তোমরা খালি হিন্দি গান শুনছো। আরে এটা কি বাংলার ঐতিহ্য? তার মধ্যে আবার দল ভাগাভাগি হয়ে গেল। নচিকেতা বলছে ও বাঙালি আবেগটাকে তুলে ধরতে চেষ্টা করেছিল, আপনারা দেখলেন। আরে বাঙালি আবেগ দিয়ে কি গান হয়? শান কি বাঙালি না? কুমার শানু কি বাঙালি না? অভিজিৎ কি বাঙালি না? শ্রেয়া ঘোষাল কি বাঙালি না? তাহলে কি বলিউডই? আর একমাত্র রূপঙ্করই একমাত্র বাঙালি? গানটা গাইতে হবে যাতে এমন ভাবে যাতে তোমাকে পয়সা দিয়ে লোকে ডাকে। আমার আর কিছু বলার নেই, ওনার অনেক বিখ্যাত গান আছে, কিন্তু এভাবে একজন শিল্পীকে অপমান করবে, এটা বাংলার কালচার না, এটা অবক্ষয়।
দুটো অবক্ষয় চিহ্নিত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতার অবক্ষয়, একটা অবক্ষয় হচ্ছে সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতা। একজন শিল্পী মারা গেল, সবাই সঙ্গে সঙ্গে বলা শুরু করলো আমরা এই আমাদের সিস্টেম দায়ী। ও আমাকে একজনের দিকে আঙুল তুলে দিল, নজরুল মঞ্চ সিস্টেম দায়ী কি, গুরুদাস দত্ত কলেজের সিস্টেম দায়ী কি, ছাত্র পরিষদ দায়ী, কি এর পেছনে কেউ রাজনীতি আছে কিনা সেও দায়ী, প্রিন্সিপাল দায়ী। আরে ভাই, হঠাৎ এত ময়নাতদন্তের রিপোর্টটা আসুক, দায়ী করার রাজনীতিটা কেন? কোনো রিপোর্ট না শুনেই না জেনেই একজনকে দায়ী করাটাই তো অন্যায়। এই এই এই- 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 এই ধরনের মানে অপরিণতি, শিশুসুলভ আচরণ কেন? একজন মারা গেছে, শোক প্রচন্ড, কিন্তু তাই বলে যা তা বলে দিতে হবে? আমার বাড়িতে কালকে আমার প্রিয়তম মানুষটা মারা গেলে আমি আরেকজনকে বলবো তোমার জন্য মারা গেছিল বলে ফেসবুকে লিখে দেবো? ইটস নট রাইট। বাঙালির কালচারটাও ঠিক হওয়া উচিত। ফেসবুককে বোধহয় তারা ইউজ করতে পারছে না, সোশ্যাল মিডিয়াকে কী করে ইউজ করতে হয় বাঙালিকে বোধহয় একটু শিখতে। বাঙালি ছেলে মেয়েদেরকে যারা এইসব করে বেড়াচ্ছে, যা তা যখন যা মনে হয় তাই লিখে দিলাম, এটা তাদের নিজেদের গালে নিজেরাই কালি মাখাচ্ছে। একটু দায়িত্বশীল হও যা বাঙালি যুব সমাজ। সবাই অবশ্য বলছি না, যারা করেছে তাদেরকে বলছি। এখন তোমার ময়নাতদন্তের রিপোর্ট তোমার মন্তব্যকে কি বলবে? আপনি ভাবুন, কেকে একটা সেন্সেশন। আপনার মতন আমিও 90 সাল থেকে তার গানের অন্ধ ভক্ত, এবং তার কার গান শুনবো আমি জানি না, এরপর গান শোনা যাবে না। আমি আজকেও সারাদিনে তার গান 4বার শুনেছি। তাই বলে কি আমি বলে দেবো যে নজরুল মঞ্চের জন্য মারা গেছে? ইট ইজ নট রাইট। আর একটা কথা, শেষ কথা, ডাক্তারের কথাটা মানতে হবে। ডক্টর কুণাল বাবু যেটা বলেছেন, কুণাল সাহা, মেডিকল, জি, যে ডাক্তারদের কাছে তাকে নিয়ে আসা হলে হয়তো প্রাণটা বেঁচে যেত। উনি কিন্তু একবারের জন্য নজরুল মঞ্চের কথা বলেননি। উনি বলেছেন 4-5টা হসপিটালকে উপেক্ষা করে হোটেলে নিয়ে যাওয়া হলো কেন? এইখানটায় জোর দেওয়া উচিত। যারা তাকে দেখেছেন, যারা তার পাশে ছিলেন, তাদের উচিত ছিল অসুস্থ মানুষের উপর নিজেদের বিশ্বাসে, নিজেদের ভাবনায় চিকিৎসা বা উপেক্ষা না করে ওই মাপের মানুষ তাকে সরাসরি হসপিটালে নিয়ে আসা। একটু একটু যদি একটা প্রাথমিক চিকিৎসাও তিনি পেতেন, হয়তো আজকে আক্ষেপের জায়গাটা থাকতো না। আর শেষ কথা বলছি, রূপঙ্কর বাবু, আপনি বাচ্চাদের মতন হয়ে যাবেন না, একটু দায়িত্বশীল হন। বাঙালি ইস্যু সবসময় তুলবেন না। এটা শিল্পকলাকে একজন শিল্পীর কাছে মানায় না। একজন শিল্পীকে অপমান করা, কে 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 আপনি জানেন না, এটা আপনার লজ্জা। সরি টু সে। ধন্যবাদ।